করেছি ওই সময় কনফিউজ হওয়ার অবশ্য টাইম নেই, অবস্থাটা ছিল। আচ্ছা, তোমাদের আচ্ছা এর আগে পর্যন্ত ডিফারেন্ট টাইপের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল পড়িয়েছিলাম, রাইট? ডিফারেন্ট ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল পড়িয়েছিলাম। আজকে ম্যাগনেটিজমের বাকি অংশের মধ্যে না, এরপরে সুপার কন্ডাক্টিভিটিও আছে। আজকে যে অংশগুলো পড়াবো সেটা হচ্ছে ম্যাগনেটিজমের আর কিছু প্রপার্টি। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেটা পড়েছিলাম সেটা কি ছিল তোমার? ম্যাগনেটিক মোমেন্ট গুলো একই দিকে ছিল না? ম্যাগনেটিক মোমেন্ট গুলো স্পন্টিনিয়াসলি, ইলেকট্রিক ফিল্ড ছাড়াও স্পন্টিনিয়াসলি সেগুলো একই দিকে থাকে, এরকম দেখেছিলাম আমরা, মনে আছে? হ্যাঁ, মনে নাই? তাড়াতাড়ি ভুলে গেছো নাকি? পরীক্ষা টরীক্ষা আছে নাকি তোমাদের? চুপচাপ একদম। সাধারণত পরীক্ষা থাকলে দেখা যায় মাথায় অন্য লেকচার তোমাদের ঢুকে না, চুপচাপ হয়ে যাও। এই যে এটার মধ্যে যে পড়িয়েছিলাম ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সবগুলোর ম্যাগনেটিক মোমেন্ট গুলো একই দিকে, ঠিক না? অ্যাটমের ম্যাগনেটিক মোমেন্ট একই দিকে পাওয়া যায়, অর্থাৎ স্পন্টিনিয়াসলি তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই না করলেও তুমি ম্যাগনেটিক মোমেন্ট একই দিকে দেখতে পাবা। এই ধরনের দেখেছিলাম না এরকম? এই ধরনের, অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্ট গুলো অ্যাটমে আমি একই দিকে পাই, ম্যাগনেটাইজেশন সেজন্য থাকে। এখন আজকে এটাই বলছে যে অরিজিন অফ ফেরোম্যাগনেটিজম, সেটা হচ্ছে তোমার এই ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলোই, সেটার অরিজিন গুলো কি, মানে কেন ফেরোম্যাগনেটিজমের ক্ষেত্রে সেটা এরকম ওরিয়েন্টেড থাকে, তার একটা স্ট্রাকচার দিয়ে দেখিয়ে বলবে যে এই কারণে তোমার ওই স্ট্রাকচার গুলো, তার স্ট্রাকচারের যে ধরনটা সেটা আলোচনা করবে, অরিজিনটা কোথায় সেটা নিয়ে করবে। 1 মিনিট, তোমাদের ইয়ের সাথে আজকে আমাদের ওভারল্যাপ হয়ে গেছে, আমাদের মিটিং এর। মিটিং কটায় ছিল? মিটিং একটু আগে জানাইছে 3টার সময়, সো মিটিংটা বাদ দিয়ে তোমাদেরকে করাচ্ছি আর কি। ক্লাস যেহেতু তোমাদের মেকআপ ক্লাস, সেটা অনেক আগে থেকে বলা আছে, আমার শিডিউল করা পরে মেকআপ ক্লাস বের করা ডিফিকাল্ট। আজকে কি টিচার্স মিটিং ছিল? একাডেমিক মিটিং ছিল একটা, কিছুক্ষণ আগে মেল পেয়েছি তো সে কারণে বলেছি, মেল আগে দেয়। যাই হোক, আচ্ছা অসুবিধা নেই, পরে জেনে নিতে হবে আর কি। আমার নর্মালি শিডিউল তো শনিবার হয় না, অন্যদিনই হয়। আচ্ছা, তো আমরা যে জিনিসটা নিয়ে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আচ্ছা যেটা নিয়ে বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার, প্রথমে ধরো একটা অ্যাটমের স্ট্রাকচার যদি চিন্তা করো, অ্যাটমে নিউক্লিয়াস, তার এরপরে ফার্স্ট একটা কে এল এম যে অরবিট গুলো থাকে, একটা বড় অরবিট, তারপরে একটা মানে শেল যেটাকে বলবা তুমি কে এল এম শেল বলবা, আবার কে শেলের মধ্যে কি এস অরবিট থাকে, আবার এল শেলের মধ্যে কি এস পি অরবিট থাকে। তোমরা জানো তো এগুলো নাকি? ওটাই আর কি। তাহলে এস অরবিট থাকে হচ্ছে প্রথম শেলটার মধ্যে, তারপরে শেলের মধ্যে তোমার এস পি, তারপরেরটার মধ্যে এস পি ডি। আচ্ছা, আবার এস এর মধ্যে কি দুইটা ইলেকট্রন থাকতে পারে, ঠিক না? দুইটা ইলেকট্রন থাকতে পারে কিন্তু অ্যান্টি স্পিনে, ঠিক আছে? আবার পি শেলের মধ্যে থাকতে পারে কয়টা? তিনটা ইয়ে থাকে, 3 গুণে 6, তিনটা অরবিট থাকে, তাহলে প্রত্যেকটা অরবিটে দুইটা করে থাকলে 6টা হবে, 3 দুগুণে 6, ঠিক আছে? আর ডি তে থাকে হচ্ছে 5টা অরবিট, তো 5টার মধ্যে প্রত্যেকটা অরবিটে কয়টা? দুইটা করে নিতে পারে, তাহলে দুইটা করে নিতে পারলে 10টা। তাহলে সেখানে আমার এখানে হচ্ছে লাস্ট শেলটা নিয়ে কথা বলছে। আয়রন একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, সেই হিসেবে দেখাচ্ছে যে লাস্ট শেলটাতে তার যে ইলেকট্রনের স্ট্রাকচারটা 26 এর, সেটার ইলেকট্রনগুলো কিভাবে ওরিয়েন্টেড থাকে এবং কেন সেভাবে ওরিয়েন্টেড থাকে, এবং সেটাও এই ওরিয়েন্টেশনের কারণেই তার এই ফেরোম্যাগনেটিক প্রপার্টিটা দেখা যায়, যে তার এই ফেরোম্যাগনেটিক তার ওরিয়েন্টেশনটার কারণে। তোমাদের তো ম্যাগনেটিক মোমেন্টটা থাকতে হবে, ম্যাগনেটিক মোমেন্টটা যদি আমার ফিল্ড অ্যাপ্লাই করা ছাড়াই ইনহেরেন্ট ভাবেই ওভাবে থাকে, তাহলে সে স্পন্টেনিয়াসলি সেটা দিতে মানে
সেই নেচারটা শো করতে পারবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি 3D6 এই ডি শেল, যখন 3 নাম্বারের যে ডি শেল, সেটার মধ্যে প্রথমে দেখো একই দিকে ওরিয়েন্টেড যেগুলো, সে 5টা একই দিকে ওরিয়েন্টেড অবস্থায় প্রথমে ফিল আপ হয়। আমাদের পলি এক্সক্লুশন প্রিন্সিপাল আছে, পলি এক্সক্লুশন প্রিন্সিপাল বা এই যে হান্টস রুল যেটা, সেটা মোটামুটি একই ধরনের জিনিসকে এক্সপ্লেইন করে। সেটা হচ্ছে কি আমাদের যে কোয়ান্টাম নাম্বার, 4টা কোয়ান্টাম নাম্বার আছে, এই যে অরবিটের ক্ষেত্রে আমরা যে ml আর ms ইউজ করি, যে এল হচ্ছে তোমার এই যে প্রত্যেকটা এক একটা অরবিটের যে, সেটার মধ্যে ml প্রত্যেকটা হচ্ছে, বা এই যে এটার মধ্যে যদি দেখো তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। এই একটা অরবিটকে হচ্ছে এক ধরনের ml বা এক ধরনের কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে আরেক ধরনের কোয়ান্টাম নাম্বার। এটাকে যদি তুমি ধরো এরকম একটা একটা ml কোয়ান্টাম নাম্বার, তাহলে এই অরবিটটা হচ্ছে তোমার এটাকে রিপ্রেজেন্ট করছে, আবার এই অরবিটটা রিপ্রেজেন্ট করছে তোমার এটাকে। সো এটার ml এটার ml এগুলো হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? কিন্তু এটার ভেতরে যখন দুটো আবার ইলেকট্রন থাকছে, তখন তারা অ্যান্টি স্পিনে থাকছে। সেই দুটো ইলেকট্রনের স্পিনটাকে কোন মানে কোন কোয়ান্টাম নাম্বার দিয়ে উল্লেখ করে? ms দিয়ে উল্লেখ করে। সেই জিনিসটাই বিভিন্ন ভাবে বলবে, যে কখনো বলবে যে যদি ms একই হয় তাহলে তারা একই ml এ থাকতে পারবে না, অর্থাৎ একই মানে প্যারালালি যেই ইলেকট্রন গুলো থাকছে একদিকে ওরিয়েন্টেড, যেগুলো একদিকে ম্যাগনেটিক স্পিন ম্যাগনেটিক মোমেন্ট ধরো আছে যাদের, সেগুলো সবগুলোই এখানে তোমার একই দিকে দুটো ইলেকট্রন একই দিকে স্পিন করতে পারবে না, অর্থাৎ স্পিন ম্যাগনেটিক মুভমেন্ট একই রকম, এরকম দুটো ইলেকট্রন একই অরবিটে থাকতে পারবে না। অ্যান্টি স্পিনের দুটো ইলেকট্রন একই দিকে থাকতে পারবে, অর্থাৎ সেম কোয়ান্টাম নাম্বার যদি হয় তাহলে তারা একই অরবিটে থাকতে পারে না, তারা ডিফারেন্ট অরবিটে চলে যায়। তাহলে এর মধ্যে যে একটা যে এই যে ডিরেকশন গুলো, এটা কেন এখানে যায় নাই? কেননা এর স্পিন ম্যাগনেটিক মোমেন্ট যেটা, সেটা সেম অফ দিস ওয়ান, ঠিক আছে? অথবা এটার যে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, সেটাও এর সমান, একই রকম, একই দিকে। তাহলে প্রথমে এই অংশগুলো হচ্ছে ফিল আপ হয়ে যায়, যেগুলো হচ্ছে একই দিকে পলি এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী হচ্ছে, অথবা যে হান্টস রুল যেটা বলেছি, হান্টস রুলও ওই পলি এক্সক্লুশন প্রিন্সিপালেরই একটা মানে একই ধরনের নেচারের জিনিসই বলেছে, মানে মিনিং একই ধরনের, যে তোমার যদি কোয়ান্টাম নাম্বার যদি একই হয় তাহলে একই ধরনের অরবিটে ইলেকট্রন গুলো থাকতে পারে না, অর্থাৎ ডিফারেন্ট অরবিটে তখন ইলেকট্রন গুলো এক্সিস্ট করে। আর হান্টস রুলে আরেকটা জিনিসও বলেছে, সেটা হচ্ছে কি তোমার এই যে একটা অরবিটে যখন থাকছে একটা ইলেকট্রন, তখন এই যে এই দুটো ইলেকট্রন থাকছে, তখন তারা যদি যখন অ্যান্টি স্পিনে থাকছে, একই অরবিটে যদি থাকে তাহলে অ্যান্টি স্পিনে থাকছে, তাহলে এই দুটো ইলেকট্রনের মধ্যে যে রিপালশন এনার্জিটা সেটা অনেক বেশি, আর কুলম্বিক রিপালশন যেটা। আর যদি এটা দুটো ডিফারেন্ট অরবিটে থাকে তাহলে তাদের রিপালশন এনার্জিটা লোয়ার হয়। এবং এই দুটো, এই যে হান্টস রুল বা ইলেকট্রোস্ট্যাটিক যে কুলম্বিক রিপালশন যে রুলটা, সেটা সেই এনার্জি প্লাস এই পলি এক্সক্লুশন প্রিন্সিপাল, এই দুটোকে মিলিয়ে তারা একটা নাম দিয়েছে যে এক্সচেঞ্জ ইন্টারেকশন এনার্জি। সেই এক্সচেঞ্জ ইন্টারেকশন এনার্জির সাপেক্ষে তোমার এগুলোকে ডিফাইন করে যে কোনটা কোন জায়গায় বসবে, অর্থাৎ কোনটা মোর ফেরম্যাগনেটিজম শো করবে আর কোনটা কম শো করবে, সেটা একটু পরের স্লাইডে আমরা দেখাবো। তার আগে আমরা এই জায়গাটা তুমি বুঝতে পেরেছি কি কেন এই জায়গায় তোমার সবগুলো আগে ফিল আপ হয়েছে? অ্যান্টি স্পিন মানে একই প্যারালাল স্পিনের যেগুলো আছে, প্যারালালি যে ওরিয়েন্টেড যে ইলেকট্রন গুলো আছে, তারা সবগুলো ডিফারেন্ট অরবিটকে আগে অকুপাই করে, তারপর হচ্ছে তার অ্যান্টি স্পিন যদি থাকে সেটা দিয়ে তখন ফিল আপ হয়। যদি অ্যান্টি স্পিন না থাকে তাহলে সবগুলো এই কয়টা পুরোটাই অকুপাই থাকতো, এখানে কোনো অ্যান্টি স্পিন তখন থাকতো না। কিন্তু অ্যান্টি স্পিন যদি আরেকটা আসে তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, এখন যদি বলা হয় যে 4s2 তো হচ্ছে তারপরের অরবিট, তাহলে সেটা আগে কেন ফিল আপ হলো? সেটার এনার্জি কম্পেয়ার টু 3D এর চেয়ে এটা এনার্জি কম, সেই জন্য সেটা আগে ফিল আপ হয়েছে। তারপর 3D এর এই অংশগুলো পুরোটা এই যে অকুপাই করার মানে কমপ্লিট করতে হলে যতগুলো লাগে সেটা অকুপাই করেছে। এখন এখানে আমরা যে এই যে
চারটা দেখতে পাচ্ছি যে একই দিকে ওরিয়েন্টেড, আমি সিঙ্গেল স্পিনের একটা পাচ্ছি, তাহলে স্পিন মোমেন্টাম আমি এখানে পাবো, স্পিন ম্যাগনেটিক মোমেন্ট তার স্পন্টেনিয়াসলি থাকছে। তাহলে এটাই হচ্ছে তার মূল কারণ তার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের। এটা আয়রন বলো, কোবাল্ট বলো, নিকেল বলো, বিভিন্ন স্ট্রাকচারের ক্ষেত্রেও ভিতরে দেখা যায় যে এরকম কতগুলো ইলেকট্রনের অকুপাই থেকে, মানে এটা যে 3D লেভেলেই থাকবে এরকম না, ব্যাপারটা হচ্ছে যত তোমার অ্যাটমিক নাম্বার যত সেই অনুযায়ী থাকবে, কিন্তু তুমি সেখানে সিঙ্গেল ওরিয়েন্টেড ডিফারেন্ট এমএল এর সিঙ্গেল ওরিয়েন্টেড কতগুলো ম্যাগনেটিক সরি ইলেকট্রন ওরিয়েন্টেশন পাবা, অকুপাই করবে যেগুলো অরবিটকে, যেগুলো তোমার স্পিন ম্যাগনেটিক মোমেন্টকে ক্রিয়েট করবে, বুঝছো? ঠিক আছে। আর এখন হচ্ছে এক্সচেঞ্জ ইন্টারেকশন এনার্জি দিয়ে সেটাকে আবার এইটা দিয়ে এক্সপ্রেস করেছে, যেখানে আর বাই আর ডি দিয়ে একদিকে তোমার উল্লেখ করেছে, আর যেই হচ্ছে আমার এক্সচেঞ্জ ইন্টিগ্রাল। এক্সচেঞ্জ ইন্টিগ্রাল আর আর হচ্ছে কি, আর ইজ দ্য ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স, আর আর ডি হচ্ছে রেডিয়াস অফ দ্য ডি অরবিট। এখন যদি এটা লাস্ট অরবিট যদি এফ অরবিট হয় তাহলে এফ অরবিট হবে, তো এখানের ক্ষেত্রে ডি অরবিট দিয়ে বলেছে যে ডি অরবিট রেডিয়াস অফ দ্য ডি অরবিট ভাগ দিলে এটা আসে। এখন সেটার ক্ষেত্রে বলছে যে এটার সাথে তাদের এই এক্সচেঞ্জ এনার্জি একটা ইকুয়েশন আছে, যেই S1 S2 S1 S2 হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটার মাধ্যমে তোমার এক্সচেঞ্জ এনার্জিটাকে ক্যালকুলেট করা হয়। তো এটার মাধ্যমে এক্সচেঞ্জ এনার্জি ক্যালকুলেট করার একটা ওয়ে বের হয়, আর প্লাস হচ্ছে যেইটা হচ্ছে তোমার এই ইন্টিগ্রাল, এইটার মাধ্যমে তুমি এক্সচেঞ্জ এনার্জি জানলেও তুমি যেইটা আবার বের করতে পারবা, তো যেই মাধ্যমে তুমি এক্সপ্রেস করতে পারবা। এখন এই ফিগার থেকে তোমার যেটা বোঝা যায় এদিকে পজিটিভ আর এদিকে নেগেটিভ, যেই ম্যাটেরিয়াল গুলোর ক্ষেত্রে পজিটিভ সেগুলোর ক্ষেত্রে, মানে যেইটা পজিটিভ জাতীয় ম্যাটেরিয়াল গুলোর ক্ষেত্রে সেগুলো হচ্ছে মোর ফেরোম্যাগনেটিক নেচার শো করে, আর যেগুলো এই যে এমএন আর ক্রোমিয়াম দেখিয়েছে সেগুলো ফেরোম্যাগনেটিজম তো শো করবে না, কিন্তু এই ম্যাঙ্গানিজ আর এই যে ক্রোমিয়ামটা দেখিয়েছে সেটার কারণ হচ্ছে এদের এই ম্যাটেরিয়াল গুলোর সাথে যদি তুমি অন্য ম্যাটেরিয়াল অ্যাড করো তাহলে সেটাকে ফেরোম্যাগনেটিকে তারা পরিণত করতে পারে। সেটা মানে বইয়ে এই ধরনের কথাই উল্লেখ করেছে যে অর্থাৎ এটা কনভার্ট করা যায় এদেরকে, সেই জন্য তাদের এই দুটো ম্যাটেরিয়ালকে নেগেটিভ থাকলেও তাদেরকে তোমার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের যে ক্যারেক্টারিস্টিক এর সাথে মিক্স করে ওটাকে ওই ম্যাগনেটিক প্রপার্টিটা আনা যায়। তাহলে অরিজিন অফ ফেরোম্যাগনেটিজম যদি বলা হয় তাহলে মেইনলি তোমাকে এক্সপ্লেইন করতে হবে এই ক্যারেক্টারিস্টিকটা। ধরো অ্যাটম দিয়ে অ্যাটমের জিনিসটা বলে তুমি অ্যাটমের কোন একটা হয় আয়রনের স্ট্রাকচার দিয়েও বলতে পারো বা অন্য কোনো স্ট্রাকচার দিয়েও বলতে পারো যে তোমার এখানে কোন কোন রুল অনুযায়ী যে এই যে সিঙ্গেল ইলেকট্রন গুলো থাকছে, সিঙ্গেল স্পিনের ইলেকট্রন গুলো থাকছে এখানে আলাদা আলাদা অরবিট গুলোকে নিচ্ছে, সেগুলো একটা অরবিটের মধ্যে মানে এগুলো কোনোটা খালি রেখে এটা এটার সাথে কেন আসছে না, এটা এটার সাথে কেন চলে আসছে না, দুটো কেন ফাঁকা থাকছে না, এগুলো কেন এভাবে ওরিয়েন্ট হচ্ছে, সেই জিনিসটা কোন কোন রুল অনুযায়ী, যে পলি এক্সক্লুশন প্রিন্সিপাল আর হচ্ছে যে রিপালশন এনার্জি যেটা কুলম্বিক রিপালশন এনার্জি, এই দুইটার কম্বিনেশনের মাধ্যমে যে আমার এই যে এক্সচেঞ্জ ইন্টারেকশন এনার্জিকে ক্যালকুলেট করা হয় সেটার রুল অনুযায়ী আমার এগুলো এই অরবিট গুলোকে অকুপাই করছে। এবং যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার স্পিন ম্যাগনেটিক মোমেন্টের কতগুলো ইলেকট্রন একই দিকে ওরিয়েন্টেড অবস্থায় আছে, তাহলে সেগুলো কি তাহলে এক এক অরবিটে আছে, তাহলে সেগুলো লোয়ার এনার্জি, তাহলে আমার স্পন্টেনিয়াসলি আমার ওইটার ভেতরে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট আমি একদিকে পাচ্ছি, ক্যান্সেল আউট হচ্ছে না। ঠিক আছে, তাহলে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট তুমি এখানে অলরেডি দেখতে পাচ্ছ, তাহলে তুমি এর ক্ষেত্রে এটাই হচ্ছে তোমার মানে ফেরোম্যাগনেটিজমের অরিজিন। ঠিক আছে, ওকে, বুঝা গেছে তো? জি ম্যাম, বুঝা গেছে। আচ্ছা, তোমাদেরকে তো এমনিতে কোনো অ্যাসাইনমেন্টের কথা বলি নাই না, ওই ক্লাসে বলছি, তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা বলছি না ম্যাম। এর মধ্যে? না ম্যাম। না ম্যাম। আচ্ছা ঠিক আছে, সাধারণত তোমাদের মানে দুই সেকশনকে একই সাথেই করি তো একটু এলোমেলো হয়ে গেছে অসুস্থ হতে। আচ্ছা, ম্যাগনেটিক ডোমেইন, ম্যাগনেটিক ডোমেইন বলতে কি বোঝায়? সেটা হচ্ছে এখানে তুমি যদি ফিগারটা দেখো সেখানে একটা ফেরোম্যাগনেটিক বারকে ম্যাগনেটাইজড বার দেখানো হচ্ছে। যদি ম্যাগনেটাইজড অবস্থায় থাকে তাহলে তার মধ্যে থেকে কি হবে, নর্থ পোল সাউথ পোল থাকবে, সেখানে তোমার নরমালি যে ফিল্ড ম্যাগনেটের মতো সেই ফিল্ড গুলো থাকবে, সেই নরমাল ফিল্ড গুলো, তাহলে এটা কি একটা ডোমেইন। ঠিক আছে, এখন আমি এটাকে যদি দুটা ডোমেইন ভাগ করি
অর্থাৎ দুটো ডোমেইন যদি ফর্ম করে এটাতে, তাহলে যেটা হয় সেটা হচ্ছে একটা এই ডিরেকশনে একটা অপোজিট ডিরেকশনে ক্রিয়েট হয়। এটা আসলে ক্রিয়েট হয় মানে ক্রিয়েট তুমি করছো আর কি, সে ক্রিয়েট করলে তোমাকে দেখাচ্ছে যে বাইরের ফিল্ডটা কি হয়। যদি একাধিক ডোমেইন ক্রিয়েট হয় তাহলে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা কি বাড়ে নাকি কমে সেই জিনিসটা দেখাচ্ছে। যে আমার ম্যাগনেটিক ফিল্ডটা তখন কমতে থাকে, আমি এক একটা ডোমেইন ফর্ম করাচ্ছি, যখন ডোমেইন ফর্ম করি তখন দেখা যায় যে আমার ওগুলো অ্যান্টি মানে রিভার্স ডিরেকশনে তৈরি হয়। সেই কারণে যেটা হয় যে আউটার সাইডে যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকে সেই ম্যাগনেটিক ফিল্ড একটা দ্বারা ক্যান্সেল আউট হয়ে নেট ফিল্ড যেটা থাকছে সেটা কমে যাচ্ছে। এখানে যে ফিগারেও দেখাচ্ছে দেখো, এখানে কম্পারেটিভলি এখানে কতগুলো ফিল্ড আছে অনেক, আর এখানে সিম্পল অল্প একটা ফিল্ড দেখাচ্ছে, তার মানে এখানে কমে গেছে ফিল্ডটা। এখন ফিল্ডটাকে তুমি টোটালি এর ভেতরে অফ করে দিতে পারো, মানে এটা ম্যাগনেটের মতো কাজ করবে না। ম্যাগনেটিক ফিল্ড যদি বের না হয় তাহলে তো আর ম্যাগনেটের মতো কাজ করবে না। সেটা কিভাবে করতে পারো, সেটা হচ্ছে তার এখানেও যদি আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল আরেকটা ডোমেইন তৈরি করে দিতে পারো, তাহলে সেই ডোমেইনের মধ্যে দেখা যাবে যে এস আর এন এইভাবে ওরিয়েন্টেড হয়ে যাবে। অর্থাৎ একটা দিয়ে আরেকটা ক্লোজ হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্লোজ বলে আর কি। এই এনটা এস দিয়ে ক্লোজ হয়ে যাচ্ছে, আবার এই এনটা এই এস দিয়ে ক্লোজ হয়ে যাচ্ছে, যে কারণে তার ফিল্ড কোনোটাই বের হচ্ছে না, সব ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই যে ক্যান্সেল হয়ে যাচ্ছে এর মাধ্যমে তুমি তার মানে ম্যাগনেটিক ফিল্ড কমিয়ে দিচ্ছ, তাহলে কি তার ডোমেইন ক্রিয়েশনের মাধ্যমে তুমি রিডিউস করছো, ঠিক না? এই কথাটা বলছে, ডোমেইনস অফ ক্লোজার ফিটিং এট দ্য এন্ডস এলিমিনেটস দ্য এক্সটার্নাল ফিল্ডস at the ends. A specimen with several domains and closer domains, এটার মধ্যে অনেকগুলো ডোমেইন তৈরি করেছে, there is no external magnetic field and the specimen appears unmagnetized. অর্থাৎ তুমি যদি কোনো স্পেসিমেনকে যদি আনম্যাগনেটাইজ করতে চাও সেটা হচ্ছে ডোমেইন ক্রিয়েশনের মাধ্যমেও তুমি করতে পারো। একটা ম্যাগনেটকেও তুমি এভাবে করে যদি ডোমেইন ক্রিয়েট করে ফেলো তাহলে দেখা যাবে যে একটা দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে, অনেকগুলো ক্লোজ ডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। অনেকগুলো ক্লোজ ডোমেইন ক্রিয়েট করলে তখন দেখা যাবে যে তোমার এটার ওই ম্যাগনেটিক ফিল্ড বের হচ্ছে না, যে কারণে এটা আনম্যাগনেটাইজড হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে ম্যাগনেটিক ডোমেইন। ম্যাগনেটোক্রিস্টালাইন অ্যানাইসোট্রপি কাকে বলে? অ্যানাইসোট্রপি মানে আইসোট্রপিক না, তার মানে ওখানে কোনো তফাৎ দেখা দিচ্ছে সেটা বোঝা যায়, দুই দিক থেকে সমান সমান না। আচ্ছা, আমি এই স্ট্রাকচারটা যদি চিন্তা করি, এর এর ম্যাগনেটাইজেশন দিকে যে ক্লোজড ডোমেইন গুলো, এটা দিয়ে এটা ক্লোজড, আবার এটা দিয়ে এটা ক্লোজ, সবগুলোই ক্লোজড আছে। এখন আমি যদি ধরো এ ফিল্ডের এ যেদিকে আছে সেই দিকে যদি আমি তো এ যেদিকে আছে সেদিকে যদি আমি ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এইচ অ্যাপ্লাই করি তাহলে যেটা হয় সেটা আরো ইনফ্লুয়েন্স করবে এদিকের যে ফিল্ড গুলোকে, সেগুলোকে ওরিয়েন্ট করে তার দিকে নিয়ে আসার। তাহলে সে তার দিকে যে ফিল্ড মানে মোমেন্ট গুলো আছে অর্থাৎ ম্যাগনেটাইজিং ফিল্ড, যেটা ম্যাগনেটাইজেশনটা এইদিকে যেগুলো ফিল্ডের দিকে ম্যাগনেটাইজেশন গুলো সেগুলো তৈরি হবে। তাহলে আমার এ ফিল্ডটা এ ডোমেইন যেটা সেটার এই অংশটা কি ডোমেইনটা বড় হতে থাকবে যেহেতু এইচ এইচ এই দিকে, তাহলে আমার এই ডোমেইনটা বড় হচ্ছে, এই ডোমেইনটা কমে যাচ্ছে। তাহলে কি অ্যানাইসোট্রপি দেখা যাচ্ছে না? এই ডোমেইনটা বি ডোমেইন চেয়ে বড়, তো এটা তো আগে এ ডোমেইন বি ডোমেইন সমানই ছিল, এখন এটা এটার চেয়ে বড়। তাহলে যখন তোমার একটার সাইজ আর একটা চেয়ে বড় হচ্ছে তার মানে এখানে তোমার কিছু ফিল্ড ক্রিয়েট হচ্ছে যেগুলো তোমার ক্যান্সেল আউট হচ্ছে না, অর্থাৎ একটা নেট ফিল্ড তখন থেকে যায়। যদিও তোমার মনে হবে যেন এটা ক্যান্সেল আউট হয়ে যাওয়ার কথা, এখানে তো ক্লোজ করে দিয়েছি, কিন্তু কিছু এরিয়া তখনও ওপেন হয়ে যায়, যেটার কারণে কেননা অ্যানাইসোট্রপি আইসোট্রপিক ভাবে তারা তখন তৈরি করছে না, কারণ তুমি ফিল্ড অ্যাপ্লাই করে তুমি এটাকে ইনফ্লুয়েন্স করেছো, ওই ডোমেইনটাকে বড় হতে ইনফ্লুয়েন্স করেছো, আরো বড় করে দিয়েছো। সেই কারণে তোমার এটা হচ্ছে ম্যাগনেটোক্রিস্টালাইন অ্যানাইসোট্রপি। এটাকে বলে ম্যাগনেটোক্রিস্টালাইন, মানে এই ঘটনাটাকে, এই যে যে ব্যাপারটা ঘটলো সেই পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে ম্যাগনেটোক্রিস্টালাইন অ্যানাইসোট্রপি। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখাচ্ছে ম্যাগনেটাইজেশন আর অ্যাপ্লাইড ফিল্ড, মানে আমি অ্যাপ্লাইড ফিল্ডের রেসপেক্টে ম্যাগনেটাইজেশনকে প্লট করেছি বিভিন্ন ডিরেকশনের তোমার প্লেনের উপরে। অর্থাৎ একটা আমরা কি কিউবিক যে ম্যাটেরিয়াল গুলো পড়েছিলাম তার এক একটা প্লেন সম্বন্ধে তো জানি ক্রিস্টালাইন স্ট্রাকচারের, তাই না? 111 ডিরেকশন, 110 ডিরেকশন, 100 ডিরেকশন, ঠিক না? তাহলে আমাদের এই যে স্ট্রাকচার এক একটা প্লেন, এই প্লেন গুলোর মধ্যে একটা ব্যাপার আছে যে কতগুলো হচ্ছে ইজি ডিরেকশন, কতগুলো হচ্ছে হার্ড ডিরেকশন বলে। ইজি ডিরেকশন হচ্ছে যেই দিকে খুব
ইজিলি সে ম্যাগনেটাইজড হতে পারে, সেগুলো হচ্ছে এটা হচ্ছে একটা মানে ম্যাটেরিয়ালের তার স্ট্রাকচারেরই এটা তার প্রপার্টি যে সে 100 ডিরেকশনে খুব ইজিলি ম্যাগনেটাইজড হয়, আর 111 ডিরেকশনে হচ্ছে খুব মানে খুব ইজিলি ম্যাগনেটাইজড হয় না, খুব স্লোলি ম্যাগনেটাইজড হয়, যে কারণে তোমার 111টা বলা হয় হার্ড, আর হার্ড ডিরেকশন আর ইজি ডিরেকশন হচ্ছে 100 কে, আর 110 এটা মিডিয়ামে আর কি পড়ে। সাধারণত এমনি ইজি ডিরেকশন বললে তোমার এই জিনিসটা মাথায় একটু রাখতে হয় যে হার্ড ডিরেকশন বললে 111 আর ইজি ডিরেকশন বললে 100। অনেক সময় ডিরেকশন না উল্লেখ করে ওভাবে বলতে পারে। আচ্ছা, এই ফিগারের মাধ্যমে জাস্ট ওই তিনটা অংশে ম্যাগনেটিক মানে তিনটা প্লেন এর দিকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে দেখানো হয়েছে যে ম্যাগনেটাইজেশনটার পার্থক্যটা দেখানো হয়েছে যে তুমি একই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে একটা পয়েন্ট ধরো, এই 0.01 এর নিচে একটা পয়েন্ট ধরলে সেই পয়েন্টে তুমি যদি এখন উপরে যাও তাহলে কোনটা সবচেয়ে বেশি বেশি ম্যাগনেটাইজেশন পাচ্ছ? এখানে রেড এর ভ্যালুটা সবচেয়ে বেশি ম্যাগনেটাইজেশনের, ঠিক না? অর্থাৎ ওয়াই ডিরেকশন ম্যাগনেটাইজেশন। সো আমি ওয়াই ডিরেকশনে ম্যাগনেটাইজেশন দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে এই পয়েন্টে সবচেয়ে বেশি। তারপরে এই পয়েন্টে এই জায়গা থেকে একই ফিল্ড অ্যাপ্লাই করছি কিন্তু আমি ম্যাগনেটাইজেশন ডিফারেন্ট ম্যাগনেটাইজেশন পাচ্ছি, তার মানে সবচেয়ে ইজিলি সবচেয়ে তাড়াতাড়ি ম্যাগনেটাইজ হচ্ছে এটা, কারণ সবচেয়ে বেশি ম্যাগনেটাইজ হচ্ছে এটা, তার মানে সবগুলো অনেক বেশি ম্যাগনেটিক মোমেন্ট তখন ক্রিয়েট হয়ে যাচ্ছে, বেশিরভাগ অ্যাটমই ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট করে নিচ্ছে, তাহলে আগেই স্যাচুরেশন চলে গেছে, ঠিক না? তাহলে এখান থেকেও দেখা যাচ্ছে যে আমার 100 হচ্ছে তোমার সবচেয়ে ইজি ডিরেকশন, আর হচ্ছে 111 হচ্ছে হার্ড ডিরেকশন। কি কারণে ইজি ডিরেকশন সেটাই এটার মাধ্যমে এক্সপ্লেইন করতে পারো। মানে যদি এখন ঘুরে কোনো একটা কোশ্চেন করা হয়, ছোট একটা কোশ্চেন ধরো করলো 4 মার্কের বা হ্যাঁ এরকম ছোট কোনো কোশ্চেন করলো যে তোমার হার্ড ডিরেকশন বলতে আর ইজি ডিরেকশন বলতে কি বোঝো, কেন হাউ টু এক্সপ্লেইন যে তুমি হার্ড ডিরেকশনে ম্যাগনেটাইজেশন বেশি হচ্ছে আর ইজি ডিরেকশনে ম্যাগনেটাইজেশন কম হচ্ছে, মানে এই ব্যাপারটাকে যদি এক্সপ্লেইন করতে বলা হয়, এক কথায় হচ্ছে তুমি এই ফিগারটাকে তুমি এক্সপ্লেইন করতে পারো, ঠিক আছে? যে হার্ড ডিরেকশন কেন অথবা ইজি ডিরেকশন কেন বলা হয়, তখন তুমি বললে জিনিসটা যে হ্যাঁ যদি নাম্বার বেশি থাকে তখন সেক্ষেত্রে তুমি ফিগার রেখে বলতে পারো যে আমার হার্ড ডিরেকশন বলতে বোঝায় যেখানে ম্যাগনেটাইজেশন ইজিলি হয় আর যেখানে হচ্ছে সরি হার্ডলি হয়, আর যেখানে হচ্ছে ইজিলি হচ্ছে সেটা হচ্ছে তোমার ইজি ডিরেকশন। কোন ডিরেকশনটা স্ট্রাকচারটা এঁকে দেখালা আর সাথে এরকম একটা ফিগার দিয়ে দিলা যে এখানে এই ফিগারটাকে যদি এক্সপ্লেন করি তাহলে আমার এই অ্যাপ্লাইড ফিল্ড আমার এক্স ডিরেকশনে আর ম্যাগনেটাইজেশন ওয়াই ডিরেকশনে আছে, এবং আমি এখান থেকে দেখতে পাই যে আমার একই ফিল্ড অ্যাপ্লাই করার 0.01 এর নিচে একই ফিল্ড অথবা 0.01 ফিল্ডে আমি অ্যাপ্লাই করছি কিন্তু আমার ম্যাগনেটাইজেশন সবচেয়ে বেশি ম্যাগনেটাইজেশন পাচ্ছি আমি 100 ডিরেকশনে, এবং সবচেয়ে কম ম্যাগনেটাইজেশন পাচ্ছি আমি 111 ডিরেকশনে, মানে যেটা আমাকে ইন্ডিকেট করছে যে আমার 100 ডিরেকশনেই সবচেয়ে বেশি ম্যাগনেটাইজেশন বা ইজিলি ম্যাগনেটাইজড হচ্ছে, ঠিক আছে? এভাবেও তুমি জিনিসটাকে সুন্দর এক্সপ্লেন করতে পারো, ঠিক আছে? মানে একটা গ্রাফ আছে সেটাকে তোমার কোশ্চেনের ওয়েতেও আসতে পারে অনেক ভাবে, তো তখন তোমাকে বুঝতে হবে যে আমি কিভাবে এক্সপ্লেন করব, তখন এক্সপ্লেন করবো তুমি গ্রাফটা মাথায় রাখলেই হয়, গ্রাফটা মাথায় রেখে ওভাবে করে জাস্ট এঁকে দিলে সেটাতেই এক্সপ্লেন করলে হয়ে যায়। বুঝাতে পারছি? জি ম্যাডাম। এরকম ছোট ছোট জিনিস অনেক সময় আসে আর কি, তোমাদের যাতে বুঝতে পারো সেই কারণে বললাম। তেমনি একটা নর্মাল চার্ট যেটার মাধ্যমে তোমার বিভিন্ন ম্যাটেরিয়াল কোন ক্রিস্টালগ্রাফি এটা বলা হচ্ছে এক্সট্রা যে যে এনার্জি এটা সেটা ওয়ান অর কোন ডিরেকশনে তোমার ইজি আর হার্ড এই বিভিন্ন জিনিসের একটা চার্ট দেওয়া হয়েছে। আচ্ছা, ডোমেইন ওয়াল, ডোমেইন ওয়াল কোনটাকে বলবা? দুটো ডোমেইনকে তুমি ভাগ করবা যে অংশ দিয়ে সেটা হচ্ছে ডোমেইন ওয়াল, মানে ডোমেইনের মাঝখানে যে ওয়ালটা এক কথায় সেটা হচ্ছে তোমার জিলহাস তুমি মিউট করো, ডোমেইন ওয়াল হচ্ছে সেটা, ঠিক আছে? ডোমেইন ওয়াল ডোমেইন এ আর ডোমেইন বি দেখো, এখানে এ হচ্ছে এখানে ওয়ালটাকে বড় করে দেখানো আর কি, মাঝখানে কি ঘটনা ঘটে ডোমেইন ওয়ালটার মধ্যে, এটাকে ব্লক ওয়ালও বলে, এটার মাঝখানে কি ঘটনা ঘটে। আমার তো ডোমেইন এ যেদিকে তোমার ওরিয়েন্টেশনটা দেখছো, ডোমেইন বি তে তোমার ওরিয়েন্টেশনটা
বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে যে হয় তাহলে কি মাঝখানে এই যে এটা স্পিনটা হচ্ছে, তোমার এটা যে রোটেট হচ্ছে সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে ডোমেইন ওয়ালের মধ্যে এই রোটেশনটা হয়। এই যে ম্যাগনেটিক মোমেন্টের রোটেশনটা হয়ে এই পর্যায়ে আসে। এই কথাটি এখানে জাস্ট বলেছে যে 180 ডিগ্রি রোটেশনটা আমার ডোমেইন ওয়ালের মধ্যে হয় এবং ডোমেইন ওয়ালে সেভারাল অ্যাটমিক স্পেসিং থাকে এটা রোটেট হওয়ার জন্য। অর্থাৎ এইটাকে বলা হয়ে থাকে ডোমেইন ওয়াল অথবা ব্লক ওয়ালও বলা হয়ে থাকে। এই ডোমেইন ওয়াল একটু পরে দেখবে ডোমেইন ওয়ালের মোশন আছে, কারণ আমার কি একটু আগে অ্যানাইসোট্রপি পড়লাম না, ম্যাগনেটোক্রিস্টালাইন অ্যানাইসোট্রপি মানে কি ওই জায়গাটা তো ডোমেইন ওয়ালই তো একদিকে সরেছে, ডোমেইন ওয়ালটা না সরলে তো অ্যানাইসোট্রপি ক্রিয়েট হতো না। তার মানে আমার ওই ডোমেইন ওয়ালটা একদিকে সরে যাওয়াতে ওইদিকে মোর ওরিয়েন্টেশনটা একই দিকে হয়েছে। ঠিক আছে, তাহলে ডোমেইন ওয়াল বলতে বুঝেছো? ঠিক আছে, রেসপন্স জি ম্যাম। খাওয়া দাওয়া করছো? দুপুরে লাঞ্চ করছো? না ম্যাম। না না ম্যাম। ম্যাম। কেন 3টার আগে কি ক্লাস ছিল? না ক্লাস না থাকলে আবার খাওয়া দাওয়া করো নাই কেন? ব্যাপারটা কি? অসুস্থ হওয়ার ইচ্ছা হয়েছে নাকি? হুম? খাওয়া দাওয়া না করলে মাথা চলবে কিভাবে? ব্রেন চলবে? আচ্ছা, ম্যাগনেটোস্ট্রিকশন খাওয়া দাওয়া 2টার ভিতরে করে ফেলবা। ম্যাগনেটোস্ট্রিকশন হচ্ছে তুমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছো, ওয়ান কাইন্ড অফ স্ট্রেইনই বলতে পারো আর কি। তুমি ফিল্ড অ্যাপ্লাই করছো এইচ ডিরেকশনে, এখানে দেখো এইচ ডিরেকশনে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করাচ্ছে। এর ফলে তোমার এই যে স্ট্রাকচারটা সেটা তোমার একদিকে এক্সপান্ড হচ্ছে আর একদিকে কন্ট্রাক্ট হচ্ছে। তাহলে এই ঘটনাটাকে বলছে তোমার ম্যাগনেটোস্ট্রিকশন। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে যদি তুমি এই স্ট্রেইনটা ঘটাতে পারো তাহলে সেটা হচ্ছে তোমার ম্যাগনেটোস্ট্রিকশন। নরমালি আমরা স্ট্রেইন বা স্ট্রেস কাকে বলি? স্ট্রেইন হচ্ছে তোমার যদি তুমি স্ট্রেস মানে ফোর্স আর কি। স্ট্রেস হচ্ছে তুমি ফোর্স দিচ্ছ আর ফোর্সের ফলে তোমার একটা জিনিস বাড়ছে বা কমছে। বাড়া মানে হচ্ছে এদিকে যদি বাড়ে তাহলে বলে টেনসিল স্ট্রেইন, আর ভেতরের দিকে যদি মানে কম্প্রেস যেটা বলে সেটা কম্প্রেসিভ স্ট্রেইন। এক কথা স্ট্রেইন যদি বলো, স্ট্রেইন 2 ধরনেরই আছে, আরো কয়েক টাইপের আছে, কিন্তু এটা হচ্ছে ইন জেনারেল তুমি টেনসিল আর কম্প্রেসিভ স্ট্রেইন যদি চিন্তা করো, তাহলে যে কোনো কিছুকে এমনিতেও তো নর্মালি যদি তুমি চিন্তা করো একটা ইলাস্টিক ম্যাটেরিয়ালকে তুমি এই ধরনের একটা ম্যাটেরিয়াল সেটাকে যদি টানো, টেনে লম্বা করা যায় একটু, পরে হয়তো ছিঁড়ে যায় বা ভেঙে যায়, কিন্তু টেনে যদি একটু মানে লম্বা করতে পারো দেখবা যে উপরের অংশটা কি এদিক থেকে একটু কমে যায়, আগে যতটুকু উঁচু ছিল তার চেয়ে এতটুকু কমে যাবে, ঠিক না? জিনিসটাকে টেনে ধরলে তাহলে সেটা কি উপর থেকে একদিক থেকে কম্প্রেশন হচ্ছে আরেকদিকে টেনশন হচ্ছে, তাহলে স্ট্রেন, দুটোই স্ট্রেন। তো সেইটাকে তুমি যদি এখন ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ইনফ্লুয়েন্স করতে পারো তাহলে সেটা হচ্ছে তোমার ম্যাগনেটোস্ট্রিকশন। ঠিক আছে, এটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে এক্স ডিরেকশন একটা ডিরেকশন দিয়ে বলেছে যে এক্স ডিরেকশনে তুমি ইলংগেট করছো আর তাহলে তোমার এদিক থেকে কন্ট্রাক্ট হচ্ছে, উপরে ওয়াই ডিরেকশনে কন্ট্রাক্ট হচ্ছে তার ট্রান্সভার্স ডিরেকশন যেটা, তাহলে সেটা হচ্ছে তোমার ম্যাগনেটোস্ট্রিকশন। আচ্ছা, ডোমেইন ওয়াল মোশন। ডোমেইন ওয়ালের সময় তো আমরা পড়েছি, এখন ডোমেইন ওয়াল তো তোমার যে কোনো 2টা ডোমেইন থাকলে সেটা মাঝখানে তার ওয়ালটা থাকবে। এখন ডোমেইন ওয়ালটার কি হয়, তুমি ফিল্ড অ্যাপ্লাই করে কি মোশন ক্রিয়েট করতে পারো, কারণ তুমি একটু আগে দেখেছো ম্যাগনেটোস্ট্রিকশন যে অ্যানাইসোট্রপি, সেগুলো তৈরি করতে গেলেও আমার ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমার ডোমেইন ওয়ালকে মুভ করা যায় এক কথায়। ডোমেইন ওয়ালের মোশনটা আবার তোমার যে একটা ম্যাটেরিয়ালের মধ্যে বিভিন্ন ইমপিউরিটি থাকে, ডিসলোকেশন থাকে, সেটা দ্বারা বাধাগ্রস্ত হয়। সেটা কি হয় সেটাই এখানে এক্সপ্লেন করা হয়েছে, ডোমেইন ওয়ালের মোশনটাকে বলা হয়েছে। যে আমার ডোমেইন ওয়াল এখানে দেখানো হয়েছে একটা ব্লক ওয়াল বা ডোমেইন ওয়াল যেটা বলো, এটার এই অংশে মানে এদিকে হচ্ছে ল্যাটিসটা একটা অংশ আর ওইদিকে আরেকটা অংশ ধরো ব্লক ওয়ালের। এখন এই অংশটাকে দেখানো হচ্ছে যে এইদিকে তার টেনসিল স্ট্রেইন আছে আর এখানে একটা ডিসলোকেশন আছে, আমরা যে এইচ ডিসলোকেশন, স্ক্রু ডিসলোকেশন এগুলো করেছি না, টি দিয়ে তো এইচ ডিসলোকেশন দেখানো হয়েছিল, লাইন ডিসলোকেশন যেটা আর কি, লাইন ডিফেক্ট, ক্রিস্টালোগ্রাফিতে তোমরা যে ডিফেক্ট করেছো সেটা। এই ডিসলোকেশনটা টি দিয়ে বোঝাচ্ছে যে এটা একটা ডিসলোকেশন যেখানে এই অংশে থাকে উপরের দিকে থাকছে তার কম্প্রেসিভ স্ট্রেইন আর নিচের দিকে তার টেনসিল স্ট্রেইন থাকে। যখন একটা ডিসলোকেশন ক্রিয়েট হয় তখন বোঝাচ্ছে যে উপরের অংশে তার কম্প্রেসিভ স্ট্রেইন আছে, নিচের দিকে তার
টেনসিল স্ট্রেন আছে। এখন ব্লক ওয়ালের পাশে আবার টেনসিল স্ট্রেন আছে, মানে এটা হচ্ছে ল্যাটিসের ভিতরে, ল্যাটিসের মধ্যেই, মানে তুমি তো যখনই যে ডোমেইনই চিন্তা করো না সবই তো এক একটা ল্যাটিস, ঠিক না? তোমার ওটার মধ্যে তো অ্যাটম আছে, অ্যাটম গুলো সাজানো আছে। তো সেই জিনিসগুলো যখন এই ওয়ালটা যখন এই ডিসলোকেশনের কাছে আসছে, কোনো ম্যাগনেটিক ফিল্ডই অ্যাপ্লাই করলে ধরো, সেটার কারণেই তোমার ডোমেইন ওয়ালটা মানে মুভ করছে, মুভ করে যখন এটার কাছে আসবে তখন এই যে টেনসিল স্ট্রেন আর কম্প্রেসিভ স্ট্রেন কাছাকাছি চলে আসাতে একটা আরেকটাকে ক্যান্সেল করে দেবে, যেহেতু দুইটা অপোজিট, একটা টেনসিল স্ট্রেন এদিকে আর কম্প্রেসিভ এদিকে। সো একটা আরেকটাকে রিডিউস করে দিয়ে এটা ক্যান্সেল করে দেবে। ক্যান্সেল করলে কি হবে, তোমার এই জায়গায় আনস্ট্রেইনড এর মতো কাজ করবে এবং এই জায়গায় লো এনার্জি মানে থাকবে। তো যেটা হয় তখন এই ব্লক ওয়ালটাকে ডিসলোকেশন পর্যন্ত তো আসছে, এই জায়গায় আনস্ট্রেইনড অবস্থায় আছে, এই ব্লক ওয়ালটাকে তখন এই ডিসলোকেশনকে পার করতে হলে তাকে আমার আরো বেশি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হয়। আরো বেশি যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করো তখন তোমার ব্লক ওয়ালটা এই ডিসলোকেশনটাকে পাস করে অন্য অংশে যেতে পারবে, না হলে এটা দ্বারা সে বাধাগ্রস্ত হবে। অর্থাৎ তোমার কোনো ম্যাটেরিয়ালের মধ্যে কোনো ডিসলোকেশন থাকলে বা ইমপিউরিটি থাকলেও সেক্ষেত্রে তোমার এই বেশি ম্যাগনেটিক ফিল্ড বা এনার্জিটা দিতে হবে ওটাকে মুভ করার জন্য, তাহলে তুমি ওটা দিয়ে একটা ডিসলোকেশন বা একটা ইমপিউরিটি একটা ব্লক ওয়ালকে রেস্ট্রিক্ট করতে পারে, তার মোশনকে রেস্ট্রিক্ট করে দিতে পারে। আচ্ছা, এখানে এটা তো শুধু ডিসলোকেশন দিয়ে বললাম, আর এটা হচ্ছে তোমার হচ্ছে ইমপিউরিটি দিয়ে। ইমপিউরিটি কি কাজ করে, যদি একটা আনম্যাগনেটাইজড ইমপিউরিটি প্রথমে রাখা হয়, সেটার পাশে যদি একটা ডোমেইন ওয়াল থাকে এবং সেই ডোমেইন ওয়ালটা যদি মুভ করে, তাহলে যেটা হয় আনম্যাগনেটাইজড ইমপিউরিটিটাও ম্যাগনেটিক মানে প্রপার্টি শো করে, এটা ম্যাগনেটাইজড হয়ে যায়। এবং এটা যত কাছে আসবে, এটা যদি এটা মাঝখানে চলে আসে, এখানে যেটা দেখানো হচ্ছে এই যে এই ব্লক ওয়ালটা এই জায়গার মাঝখানে চলে আসছে, এভাবে দেখাচ্ছে। এটা মাঝখানে চলে আসাতে যেটা হয় যে তার মানে এইদিকে আর এইদিকে এই সময় তো ম্যাগনেটিক প্রপার্টি ছিল, এইদিকে পুরোপুরি সে মানে আটকা পড়ে যায় একদম। এখান থেকে তোমার এই সাইডেও যেতে পারে না, ওই সাইডেও যেতে পারে না, এনার্জির পার্থক্যটার জন্য। অর্থাৎ তোমার ইমপিউরিটি দিয়ে সে ব্লক হয়ে গেল, তাকে মুভ করানোর জন্য তখন প্রচুর এনার্জির প্রয়োজন পড়ে। এটাও হচ্ছে তোমার তোমার ডোমেইন ওয়াল মোশনের মানে রেস্ট্রিক্ট করে। তোমার যদি কোনো ইমপিউরিটি বেশি থাকে অথবা ডিসলোকেশন থাকে, তাহলে দেখা যায় যে ডোমেইন ওয়াল বেশি মুভ করতে পারে না। কি বলছো, স্ট্রেস এন্ড স্ট্রেইন ডিস্ট্রিবিউশন এন্ড ডিসলোকেশন এন্ড নিয়ার ডোমেইন ওয়াল, ওই একই কথা, ওই ইয়ের জন্য ডিসলোকেশনের জন্য স্ট্রেস এন্ড স্ট্রেইন এর কথাটা বলছে। ডিসলোকেশন মেইনলি ক্রিয়েটই হয় স্ট্রেস আর স্ট্রেইন এর জন্যই। এটা হচ্ছে ইনার লেভেলে যদি বলি, যখন তৈরি করা হয় একটা ম্যাটেরিয়ালকে, গ্রোথ করা হয় একটা ম্যাটেরিয়ালের উপরে আরেকটা ম্যাটেরিয়ালকে, তখন দেখা যায় যে টেম্পারেচার, তারপর প্রেসার, এগুলো বিভিন্ন পার্থক্যের উপর ডিপেন্ড করে স্ট্রেস আর স্ট্রেইন ক্রিয়েট হয়। এবং ডিসলোকেশন ক্রিয়েশনের মাধ্যমে সাধারণত ম্যাটেরিয়াল রিল্যাক্স হয়, এর জন্যই ওটা একটা ডিফেক্ট আর কি, ওটার মাধ্যমে রিল্যাক্স হয় যাতে সেটা ভেঙে না যায়, সেজন্য ওটা রিল্যাক্স হয়। কিন্তু মানে অন দা আদার হ্যান্ড এটা আবার তার একটা খারাপ দিক আর কি, যে যেটা তোমার এই যে ব্লক ওয়ালটাকে আটকে দিবে, অন্য অন্য প্রপার্টি গুলাকে নর্মাল ভাবে সে যেতে দিবে না, ডিসলোকেশন ইমপিউরিটি। সো কোনো ম্যাটেরিয়াল প্রপার্টিকে যদি ভালো করতে হয় তাহলে যত ডিসলোকেশন কমানো যায়, যত ইমপিউরিটি কমানো যায় তত ভালো, ঠিক আছে? আর যেগুলো হচ্ছে তুমি ডপিং ম্যাটেরিয়াল বলতেছো, সেটা তো তুমি ইমপিউরিটি অ্যাড করতেছো, সেটা তো ইন্টেনশনাল ইমপিউরিটি অ্যাড, সো ওটা ডিফারেন্ট কথা। এমনি যদি তুমি একটা পিওর ম্যাটেরিয়াল চিন্তা করতে চাও, তুমি যে শুধু সিলিকন নিয়ে কাজ করবা অথবা তুমি জার্মেনিয়াম নিয়ে কাজ করবা, তো তখন চিন্তা করতে হবে যে আমি ওইটার উপর একটা গ্রোথ করছি। ধরো সিলিকনের উপরে তুমি গ্যালিয়াম নাইট্রেটের একটা গ্রোথ করছো, তো গ্যালিয়াম নাইট্রেটে তুমি চাবা যে সেটা থেকে তুমি যাতে ফুল ওয়েভলেংথটা পাও, তো তাহলে সেটার জন্য ফুল ওয়েভলেংথটা যদি পেতে চাও, তাহলে ওটার মধ্যে যত কম ডিসলোকেশন, যত কম ইমপিউরিটি থাকবে, তত তুমি ইমপিউরিটি ছাড়া, ডিসলোকেশন ছাড়া তৈরি করতে পারবাও না। মানে একদম পিওর কখনোই তৈরি হয় না, সবসময় থাকে। কিন্তু ম্যাটেরিয়াল তখনই সবচেয়ে ভালো পারফর্ম করে ওই যে বাজারে দাম বেশি বা কম, এটা হচ্ছে মেইনলি ওই ম্যাটেরিয়াল এর প্রপার্টি যারটা বেশি, সেটার খরচ বেশি লাগে ওটা তৈরি করতে গেলে। গ্রোথ বা অন্য পরের লেভেলের আর কি কাজ। আচ্ছা, পলিক্রিস্টালাইন, সিম্পলি একটা কথা বলেছে, পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিভাবে ওটার মধ্যে ডোমেইনের মধ্যে তোমার এই ম্যাগনেটিক যে প্রপার্টি গুলো থাকে সেই জিনিসটাই বলা হয়েছে, যাকে একটা ডোমেইন ক্রিয়েট করে ওই গ্রেইন গুলোর মধ্যে ম্যাগনেটিক মুভমেন্ট বা ম্যাগনেটাইজেশন গুলো থাকতে পারে। অর্থাৎ এখানে একটা গ্রেইন চিন্তা করেছে,
যেটা হচ্ছে আমার ক্রিস্টালের ক্ষেত্রে যেমন আর কি পলিক্রিস্টালের ক্ষেত্রেও এই জিনিস থাকতে পারে, এটা বলছে আর কি যে সেটার ভেতরেও আমার এরকম একটা ডোমেইন থাকতে পারে। আবার এইভাবে এটার ভেতরে যে এখানে একটা ডোমেইন, এখানে একটা ডোমেইন, এখানে এক এক দিকে এক একটা ডোমেইন ক্রিয়েট করতে পারে। এভাবে এক এক দিকে এক একটা ডোমেইন ক্রিয়েট করতে পারে, কারণ তার তো ব্রেন এক এক দিকে ওরিয়েন্টেড, মানে ক্রিস্টাল ওরিয়েন্টেশন, যেটা ক্রিস্টালের অ্যাটম গুলো তো এক এক দিকে ওরিয়েন্টেড। সো তার ম্যাগনেটিক ফিল্ড গুলো এরকম হবে না যে সবগুলো একই দিকে ওরিয়েন্টেড। তো ওইটা দেখাচ্ছে যে এক একটা গ্রেডের মধ্যে এক এক ধরনের তোমার রিলেশন ক্রিয়েট হয়ে, ম্যাগনেটাইজেশন রিলেশন ক্রিয়েট হয়ে ডোমেইন ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার পলিক্রিস্টালাইন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তোমার এইচ আর এম এর একটা বিহেভিয়ার বা হিস্টেরেসিস লুপ যেটাকে বলে, তোমরা বোধহয় ইন্টারমিডিয়েটে সম্ভবত পড়েছো বোধহয়, না? এই ধরনের একটা ক্যারেক্টারিস্টিক, যে এই স্ট্রাকচারটা এইচ ভার্সেস এম এর একটা ক্যারেক্টারিস্টিক আমাদের পড়ার কথা, আমার যেটা মনে হয়। হ্যাঁ, হিস্টেরেসিস লুপ এম আর এইচ এর এই ফর্মে না পড়লেও তোমার এরকম শুধু এই স্ট্রাকচারে হলো মনে হয় পড়েছে, এরকম একটা স্ট্রাকচার, ঠিক না? হিস্টেরেসিস লুপ। আচ্ছা, তো এটার ক্ষেত্রে এটা খুব বেশি কঠিন কিছু না, সিম্পলি তোমার পয়েন্ট গুলোকে মনে রাখবা আর ছবিগুলোকে যদি আঁকো, ছবিগুলো মনে রাখলে আর কি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবা। এইদিকে তোমার ম্যাগনেটিক ফিল্ড আর এইদিকে তোমার ম্যাগনেটাইজেশনটাকে প্লট করা হচ্ছে। আমি ম্যাগনেটিক ফিল্ড আমি দিচ্ছি 0 থেকে, মানে ও থেকে এ পর্যন্ত, তখন দেখাচ্ছে এই ক্রিস্টালটার অবস্থা কি সেটা দেখাচ্ছে। তখন হচ্ছে তোমার এই যে এইচ ফিল্ড দিচ্ছ, দেখো এইচ ফিল্ডের ডিরেকশন কোন দিকে, এটা কিন্তু ছবিটাই মেইন আর কি। তুমি ফিল্ড কোন দিকে আঁকছো, তোমার ম্যাগনেটাইজেশনের দিকগুলো কোন দিকে আঁকছো, জিনিসগুলো সমানভাবে ঠিক করে আঁকছো কিনা। তুমি ফিল্ড যে দিকে আঁকছো, তুমি এখানে দেখছো ফিল্ড অ্যাপ্লাই করেছো, কিন্তু এখন তোমার এই জিনিসটার যে মানে ম্যাগনেটাইজেশন তো এই সময় পুরোটা তো ক্লোজ অবস্থাতে তোমার এটার মধ্যে কোনো ম্যাগনেটিক প্রপার্টি পাচ্ছ না। এখন যখন এটা এইচ অ্যাপ্লাই করেছো, তখন এখানে এইটার পরিমাণটা এদিকে ম্যাগনেটাইজেশনের যে ম্যাগনেটিক অ্যানাইসোট্রপি যেটা, সেটা অ্যানাইসোট্রপি ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। সেই কারণে তোমার এদিকে কি এ পয়েন্টে দেখো সামান্য ম্যাগনেটাইজেশন পাচ্ছ না, উপর দিকে ওয়াই ফিল্ড, ওয়াই পাচ্ছ তো কিছুটা, পাচ্ছ না? এ পয়েন্টে কি ম্যাগনেটাইজেশন কি 0 নাকি ম্যাগনেটাইজেশন আছে? ওয়াই পয়েন্টের দিকে আছে কিছুটা ম্যাম। হ্যাঁ, এই পয়েন্টে কিছুটা তো ওয়াই এর দিকে আছে, তার মানে কি ওয়াই এর দিকে হচ্ছে ম্যাগনেটাইজেশন মেনশন করা আছে, তার মানে আমার এই পয়েন্টে কিছুটা ম্যাগনেটাইজেশন পাওয়া যাচ্ছে। অর্থাৎ সেটা কিসের কারণে? এখানে দেখাচ্ছে যে ক্রিস্টালের যে স্ট্রাকচারটা, সেটার মধ্যে পলিক্রিস্টালাইন স্ট্রাকচারই দেখাচ্ছে একটা ডোমেইনকে, এই ডোমেইনটা বাড়ছে আর এই ডোমেইনটা তখন কমছে। তাহলে এই জায়গায় তোমার কি একটা নেট ডোমেইন তখন ক্রিয়েট হচ্ছে। এক কথায় পলিক্রিস্টালিক এইটার ক্ষেত্রে দেখাচ্ছে যে তোমার ম্যাগনেটো যে অ্যানাইসোট্রপি, ম্যাগনেটোক্রিস্টালাইন অ্যানাইসোট্রপি ক্রিয়েট হচ্ছে। এখানে তোমার বি পয়েন্টে দেখা যাচ্ছে আরো বেশি তুমি ম্যাগনেটাইজেশন পাচ্ছ, আরো বেশি ফিল্ড যখন অ্যাপ্লাই করছো। আরো বেশি ফিল্ড অ্যাপ্লাই করা মানে হচ্ছে তোমার এই জায়গার অ্যানিসোট্রপিক এই এরিয়াটা দেখো, এই ডোমেইনটা আরো বড় হচ্ছে। তাহলে বি পয়েন্টে সেই কারণে তোমার ম্যাগনেটাইজেশনটা কি আরো বাড়লো, ম্যাগনেটিক ফিল্ড আমি অ্যাপ্লাই করার ফলে আরো বেশি ইনফ্লুয়েন্স হচ্ছে। আচ্ছা, এরপর ম্যাগনেটিক ফিল্ড আরো বাড়াচ্ছ, সি পয়েন্ট দেখাচ্ছে, এখান থেকে বেড়ে বেড়ে এই স্ট্রাকচার এখানে সি তে এসেছে, সি পয়েন্টে দেখাচ্ছে। সি পয়েন্টে যখন এই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করেছো, তখন দেখা যাচ্ছে পুরোটা একটা ম্যাগনেটে পরিণত হয়েছে, অর্থাৎ একটা ডোমেইনে পরিণত হয়েছে। তাহলে একটা ডোমেইনে পরিণত হয়েছে কিন্তু এখনো স্যাচুরেশনে যায়নি, অর্থাৎ এখনো তার এই যে ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটাইজেশন যেটা, সেটা কিন্তু অন্যদিকে আছে, সে এইচ এর দিকে ওরিয়েন্টেড হয় নাই এখনো। তাহলে সেটাকে যদি তুমি এইচ দিয়ে এইচ অ্যাপ্লাই করো আরো, তাহলে সেটা ওইদিকে ওরিয়েন্টেড হবে এর পরের স্টেপে। সেটা যদি ওরিয়েন্টেড হয় তখন সেটা হচ্ছে তোমার ডি। এরপরে এটার আর কি, আর কোনো কিছু নাই, আর কোনো কিছু হওয়ার বা চেঞ্জ হওয়ার কিছু নাই। আমি যত ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি না কেন, সে এই লেভেলেই থেকে যাবে। এখন ম্যাগনেটিক ফিল্ড যদি বাড়াইও, তাও সে এই লেভেলেই থেকে যাবে, ঠিক আছে? কারণ সে তার যতগুলো ডোমেইন ছিল সেটাকে একটা ডোমেইনও ক্রিয়েট হয়ে গেছে, আবার একটা ডোমেইনের ম্যাগনেটাইজেশন যেদিকে ছিল সেটাকেও সে এইচ এর দিকে ওরিয়েন্টেড করে ফেলছে। এরপর তো আর কোনো মানে ডিফারেন্ট ওরিয়েন্টেশনের ব্যাপার আসে না। তাহলে সেই ক্ষেত্রে আমি এখন এটা হচ্ছে তোমার স্যাচুরেশন লেভেলে তোমার ডি লেভেলে তোমার পুরোপুরি এইচ এর সাথে সে ওরিয়েন্টেড, ঠিক আছে? আচ্ছা, এখন এইচ এর সাথে ওরিয়েন্টেড হলে
তোমার এখন এখানে যদি তুমি ম্যাগনেটিক ফিল্ডটা এখন যদি অফ করে দাও, একদম জিরো করে দিলা ম্যাগনেটিক ফিল্ড, এখান থেকে তুমি ম্যাগনেটিক ফিল্ডটা জিরো করে দিলা, তাহলে কি করবে? দেখা যায় যে সে এই পয়েন্টে আসে না, সে এখান থেকে এই পয়েন্টে আসে, ইতে আসে। তার মানে কি? তার মানে আমার এখান থেকে ই পর্যন্ত, ও থেকে ই পর্যন্ত, ওই এইটুকু পর্যন্ত ম্যাগনেটাইজেশন এখনো রয়ে গেছে, তাই না? আমার এখনো তো এইটুকু ম্যাগনেটাইজেশন এক্সিস্ট করছে। তার মানে কি আমার এই ম্যাগনেটিক এটার স্ট্রাকচারটা যদি আমি এখন দেখি, এইখানে এই স্ট্রাকচারটা হচ্ছে, এখানে তার দুইটা ডোমেইন ক্রিয়েট হয়, যেটার মধ্যে অ্যানিসোট্রপি থাকে, এবং সেই অ্যানিসোট্রপি থাকার কারণে তোমার নেট একটা ম্যাগনেটাইজেশন তখনও থাকছে। যদিও আমি ম্যাগনেটিক ফিল্ডটা উঠিয়ে নিয়েছি, আমার ম্যাগনেটিক ফিল্ড তখন জিরো, তারপরেও আমার যে ম্যাগনেটিক ফিল্ড আমি স্যাচুরেট করার পরে যে লেভেলে তাকে নিয়ে গেছি, তার স্ট্রাকচারের যে পয়েন্টে আমি তাকে নিয়ে গেছি, সেখান থেকে আমি যখন এখন ম্যাগনেটিক ফিল্ডটা ঠাস করে অফ করে দিলাম, সুইচ অফ করে ফলেও আমার এটা যেটা হবে যে আমার এই ম্যাগনেটিক ওটার মধ্যে মানে সরাসরি সেটা জিরোতে পৌঁছে যেতে পারবে না, অনেকগুলো ডোমেইন ক্রিয়েট হয়ে ক্লোজ লুপ ক্রিয়েট করে ফেলতে পারবে না, ক্লোজ করতে পারবে না। যে কারণে দেখা যায় কি হয়, যেটা ঘটে সেটা হচ্ছে দুইটা ডোমেইন এরকম ক্রিয়েট হয়, যেটার মধ্যে একটা ডোমেইন বড় থাকে এবং এটাতে অ্যানাইসোট্রপি ক্রিয়েট হয় আর কি। অ্যানাইসোট্রপি ক্রিয়েট হলে আমার তো একটা নেট ম্যাগনেটিক মোমেন্ট আমি পাবো, তাহলে সেদিকে আমার ম্যাগনেটাইজেশনটা থাকছে, তাহলে এইটুকু পরিমাণ ম্যাগনেটাইজেশন এই অ্যানাইসোট্রপিকটা হওয়ার ফলে ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এখন যদি আমি এখানে মাইনাস এক্স ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে কি করবে? তাহলে দেখা যায় যে এফ পয়েন্টে এসে তোমার এখান থেকে এতটুকু তুমি কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এখন অ্যাপ্লাই করছো, কিন্তু ডিফারেন্ট ডিরেকশনে, তার আগে যে ডিরেকশনে ছিল তার জাস্ট অপোজিট ডিরেকশনে অ্যাপ্লাই করছো। এই পয়েন্টে এসে দেখা যাচ্ছে যে সে পুরোপুরি ক্লোজ লুপ তৈরি করে ফেলেছে, পুরোপুরি ক্লোজ লুপ তৈরি করে সে জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ ম্যাগনেটাইজেশনটা জিরো হয়ে যাচ্ছে, সেটা ম্যাগনেট হিসেবে কাজ করছে না, ম্যাগনেটিক ফিল্ড নাই, তার ক্লোজ লুপ তৈরি হয়ে গেছে। এখন এই পয়েন্টে তাহলে তুমি বলতে পারো যে তোমার কোনো ম্যাগনেটাইজেশন নাই, কিন্তু আমি কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তারপরে এই পয়েন্টে এনেছি, অর্থাৎ এই জায়গায় সে কিন্তু ডিম্যাগনেটাইজ হয় নাই, এই জায়গাতে ম্যাগনেটাইজেশন আছে। যখন ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমি তার চেঞ্জ ঘটিয়েছি, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা উঠিয়ে ফেলার ফলে আমার সেটা সেই জিরো লেভেলে চলে আসে, তার ভিতরে ক্রিস্টাল স্ট্রাকচারের যে চেঞ্জ গুলো হয়েছে, ডোমেনের যে চেঞ্জ গুলো হয়েছে, সেগুলো আবার পূর্বের অবস্থায় ফেরায় আনার জন্য তাকে কি করতে হচ্ছে, আরো এতটুকু ম্যাগনেটিক ফিল্ড তখন অ্যাপ্লাই করতে হয়েছে। তাহলে ডিম্যাগনেটাইজ করতে হলে কিন্তু আমার এই এতটুকু ফিল্ডকে মানে আবার জিরো করার জন্য আরো কিছু ফিল্ড দিতে হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার মাইনাস দিকে আরেকটা ফিল্ড অ্যাপ্লাই করে আমি তাকে ডিম্যাগনেটাইজ করছি। এখন যদি আমি আরো নেগেটিভ ফিল্ড অ্যাপ্লাই করি, ডিম্যাগনেটাইজের পরে আরো নেগেটিভ বেশি ফিল্ড অ্যাপ্লাই করলাম, তাহলে যেটা হয় জাস্ট এই জিনিসটারই রিপিটেশন হয়, অর্থাৎ এটাই রিপিটেশন হবে কিন্তু নেগেটিভ ডিরেকশনে, অর্থাৎ মাইনাস এইচ এর ডিরেকশনে ঘটনাটা এরকম ভাবে আবার ঘটবে, কিন্তু এইচ এর ডিরেকশনটা থাকবে ডিফারেন্ট, তার মানে ম্যাগনেটাইজেশনের ডিরেকশনটাও থাকবে তখন ডিফারেন্ট। তার ম্যাগনেটাইজেশন ডিরেকশন ডিফারেন্ট থাকা মানে কি? এটা তার অপোজিট ডিরেকশনে থাকবে। সেটার তাহলে কিরকম পিকচারটা হবে? তখন সেটা পিকচারটা এই যে নিচের দিকে হবে, এটার মতোই স্ট্রাকচার তৈরি হচ্ছে, একই রকম জিনিস হচ্ছে, অর্থাৎ একই জিনিসের রিপিটেশন তখন পাচ্ছ, কিন্তু সেই জায়গা থেকে তুমি যেহেতু এইচ তোমার নেগেটিভ দিকে, তাহলে ম্যাগনেটাইজেশন যখন লাস্টে ওরিয়েন্টেড হবে তখন সেটাও তার নেগেটিভ দিকেই ক্রিয়েট হবে, অর্থাৎ তার ম্যাগনেটাইজেশন এদিকে ছিল, এখন ম্যাগনেটাইজেশন নেগেটিভ দিকে ক্রিয়েট হবে। এই লুপটাকেই বলা হয়ে থাকে তোমার হিস্টেরেসিস লুপ, ঠিক আছে? ভি ভার্সেস এইচ নাকি এইচ ভার্সেস এম, এই লুপ। আচ্ছা, এখানে একটা দেখানো হয়েছে যে তোমার এই লুপটা কিসের উপর ডিপেন্ড করছে, যে লুপটা যে তুমি এখানে ছোট একটা লুপও ক্রিয়েট করতে পারো, একটা বড় লুপও ক্রিয়েট করতে পারো। মেইনলি তোমার অ্যাপ্লাইড ফিল্ড, তুমি যতটুকু ফিল্ড অ্যাপ্লাই করছো সেটা তো বটেই, সেটার উপর ডিপেন্ড করছে, প্লাস হচ্ছে তোমার ম্যাটেরিয়াল যেটা, সেই ম্যাটেরিয়ালের যে স্যাম্পলের যে শেপ আর সাইজ, সেটার উপরেও এটা ডিপেন্ড করবে। ফিল্ড তো একটা বটেই, কারণ আমি যদি বেশি ফিল্ড দিয়ে তাকে এই পর্যায়ে নিয়ে গেছি, তারপরে আবার এই পর্যায়ে আনতে তো তাকে আর ওই ফিল্ডটার পরিমাণটা বেশি লাগবে, আর একটা অল্প ফিল্ড দিয়ে এইটুকু পর্যন্ত স্যাচুরেশন যে আবার আসতে তো সেই পরিমাণ ফিল্ড তখন লাগবে না। আচ্ছা, ডিম্যাগনেটাইজেশন কি? ডিম্যাগনেটাইজেশন হচ্ছে তোমার, তুমি একটু আগে যে হিস্টেরেসিস লুপ করেছো সেটারই তোমার ম্যাগনেটিক ফিল্ডটাকে তুমি নেগেটিভ করার পর
এটা যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলো, আমি এখান থেকে এখন যদি আমি 0 করে দিই, মানে আমি ফিল্ডটা আবার অফ করে দিই, তাহলে দেখা যায় এটা এই পয়েন্টে চলে যায়, 0 হয় না। ডিম্যাগনেটাইজেশন মানে 0 হয়ে যাবে আর কি, মানে ম্যাগনেটাইজেশনটা 0 হয়ে যাবে। এদিকে যে এম ফিল্ডটা ছিল, বা এখানে বি দিয়ে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে বর্ণনা করছে, কিন্তু এম দিয়েও করতে পারো। এখন এই যে এই এই যে ডিফারেন্সটা এখানে, এখানে এই যে রেসিডুয়াল একটা ম্যাগনেটাইজেশন থাকবে, সেটাকে 0 করার জন্য তোমার আরেকটু বেশি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই আরেকটু বেশি ম্যাগনেটিক ফিল্ড যদি অ্যাপ্লাই করো, তাহলে এরপরে তুমি যদি আবার মানে অফ করে দাও ম্যাগনেটিক ফিল্ড, তাহলে সে এই পয়েন্টে 0-তে পৌঁছে যাবে। এখন তাহলে ডিম্যাগনেটাইজ করতে হলে আমার একটা ম্যাগনেটিক ফিল্ডকে আমরা কিভাবে ডিম্যাগনেটাইজ করব? ডিম্যাগনেটাইজ করতে হলে সাধারণত লুপ ক্রিয়েট করে এর জন্য মানে ট্রাই করে। কারণ তুমি বোঝার একটা ম্যাটেরিয়ালকে স্টাডি করতে গেলে তুমি কতটুকু ফিল্ড এখান থেকে কতটুকু দেবে। এখানে তো স্ট্রাকচারে দেখাচ্ছে যে হ্যাঁ এখানে এফ ছিল, এখানে এফ বার এইটুকু পর্যন্ত গেলে তাহলে এই জায়গায় আসবে। তো সবকিছুর ক্ষেত্রে তুমি একটা যদি লুপ ক্রিয়েট করে দাও, তাহলে অটোমেটিক তুমি যদি এইচটাকে প্রত্যেক লুপে অল্প অল্প করে কমাতে থাকো, তাহলে সে অটোমেটিক ওই লুপের মাধ্যমেই সে 0-তে চলে আসবে। সো যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তুমি তখন সেভাবে ডিম্যাগনেটাইজ করতে পারো। অর্থাৎ জেনারেল ওয়েতে তারা তখন এটাই ডিফাইন করেছে, ডিম্যাগনেটাইজ করার জন্য আমি একটা সাইকেল তৈরি করবো। অর্থাৎ আমি প্রথম একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে তাকে স্যাচুরেশনে নিয়ে যাব, তারপর সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে আবার আস্তে আস্তে কমায় ফেলবো, কমায় এটাকে এই জায়গা থেকে আবার এই পয়েন্টে নিয়ে আসলাম, এখান থেকে আবার কমালো, মানে ম্যাগনেটিক ফিল্ডটাকে কমাচ্ছে, এইচ এর অংশটাকে কমাচ্ছে। এইচটাকে কমালে তোমার ম্যাগনেটাইজেশনও আস্তে আস্তে কমতে 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 আস্তে আস্তে সেটা 0-তে চলে আসবে। এই সাইকেল তৈরির মাধ্যমে তোমার ডিম্যাগনেটাইজ করা হয় ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের। হ্যাঁ, মাঝখানের ওই গ্যাপটা কি ম্যাডাম ম্যাটেরিয়ালের নিজস্ব প্রপার্টির কারণে থাকে? কোন গ্যাপটা আবার বলো, মাঝখানে গ্যাপ? আগের ছবিটা ম্যাডাম, যে এটা ম্যাডাম 0 থেকে বি বার, বি আর বার, এখান থেকে 0 থেকে বি বার, এটা তুমি ওই যে চেঞ্জ করেছো, এই যে ধরো আগের যে ফিল্ড এটা, এখান থেকে এই পয়েন্টে তুমি এখান থেকে এই পয়েন্টে যদি আসো, তুমি এখানে যদি 0 করে দাও, সে তার নিজের অ্যানাইসোট্রপি কিছুটা থাকে, সেটার কারণে তার ম্যাগনেটিক সবগুলো ওভাবে ওরিয়েন্টেড হতে পারে না, তার মানে ডিম্যাগনেটাইজেশনটা ওভাবে মানে আগের যে ফিল্ডটা তুমি ক্রিয়েট করে রেখেছো সেই অংশ থেকে সে ওই পোর্শনে চলে আসতে পারে না, পুরোপুরি 0 হতে পারে না। কিছু ম্যাগনেটাইজেশন তার মধ্যে তখনও থেকে যায়, মানে রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন বলা হয়ে থাকে আর কি। সেই ম্যাগনেটাইজেশনটুকু তখন এই জায়গায় থেকে থাকে। এর স্ট্রাকচারটা তো এখানে মানে আমি ফোর্স একটা অ্যাপ্লাই করে আমি ওই অবস্থায় রেখেছি, কিন্তু সে নরমালি ওই অবস্থায় ছিল না। সে এই পয়েন্টে যে অবস্থায় আছে, এখান থেকে এই অবস্থায় আনতে আমাকে এতটুকু ম্যাগনেটিক ফিল্ড মানে ফোর্স এর মতো একটা অ্যাপ্লাই করতে হয়েছে, না ফিল্ড অ্যাপ্লাই করতে হয়েছে, করে তারপরে আমি ওই অবস্থায় রেখে দিয়েছি। কিন্তু আমি যখন ওই ফিল্ডটা উঠিয়ে নিচ্ছি, সে তার ওই অবস্থায় থাকতে পারবে না। তার ভিতরের যে ওটা তো একটা ফোর্সের ফলে সে ওই অবস্থায় আছে, সে আবার তার নিজস্ব একটা অবস্থায় চলে আসে। কিন্তু তুমি যদি এটাকে আবার আরো ফিল দাও, তাহলে কি সে এই দিক থেকে এটা রিপিটেশন হবে, তখন তখন এটার মধ্যে আবার এই জিনিস ক্রিয়েট হওয়া শুরু হবে, তখন সে এই জায়গায় পৌঁছাতে পারবে। কারণ ওইটা তখন এক্সট্রা যে এনার্জিটা থাকবে সেটা এটার জন্য ক্রিয়েট হবে। তো ওইটা যখন উঠে ফেলবা, তখন সে এই অংশটা শুধু ওরিয়েন্টেশন ক্রিয়েট করবে, করে এই পর্যায়ে আবার চলে আসবে এই জায়গায়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার রেসিডুয়াল রেজিস্ট্যান্স, সরি রেসিডুয়াল ম্যাগনেটাইজেশন আর কি। আচ্ছা, আজকে এইটুকু পর্যন্তই। এটা হচ্ছে তোমাদের 3rd নাম্বার লেকচার। এই অংশটা খুব ভালো করে পড়বা, এটা আজকে পড়বা আর কি তোমরা। এটা আমি বলে দিচ্ছি আগেই, যে অংশটা খুব ভালো করে পড়ে একটা নোট তৈরি করবা। এটা আমি তোমাদের অ্যাসাইনমেন্টে দিব, ওই ক্লাসে দিব, যাতে তোমরা সুন্দরভাবে করো। বাকি অন্য অংশ যেভাবে করার সেটা করবে, কিন্তু এই অংশটা তোমরা সুন্দরভাবে প্রিপেয়ার। অ্যাসাইনমেন্ট কি ম্যাম এই লেকচারের উপরে থাকবে? হ্যাঁ, এই লেকচারের উপর থাকবে। এই লেকচার না, মানে ম্যাগনেটাইজেশনের উপর থাকবে। ধরো কি কি পড়িয়েছি আগের, কয়টা চ্যাপ্টার পড়িয়েছি? আগে 2টা স্লাইড পড়িয়েছেন মিডের পর। হ্যাঁ, মিডের পরটাই বলছিলাম আর কি, যে 2টা স্লাইড পড়িয়েছেন, ওদের দিয়ে দিয়েছেন আমাদের। হ্যাঁ, ওই 2টা প্লাস মানে ম্যাগনেটাইজেশন যে সময় থেকে শুরু করেছে ওই অংশ থেকে আজকের স্লাইড পর্যন্ত তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব আর কি। অ্যাসাইনমেন্টটা ম্যাম কিছুদিন পরে দিলে ভালো হতো, সামনের উইকে দিলে ভালো। সামনের উইকে দিলে তোমাদের অ্যাসাইনমেন্টের সুবিধা হতো। ম্যাম
অ্যাসাইনমেন্ট সামনের উইকে দিয়ে দিব, অসুবিধা নেই। সামনের উইকে তাহলে ম্যাম শনিবার এই স্লাইড থেকে শনিবার কোশ্চেনগুলো রাতের কেমন বেলা হবে? দিয়ে দিবা, ঠিক আছে? লিখে দিব বলে সামনের উইকে শনিবার। তোমাদের তো সন্ধ্যায় সুবিধা হয় নাকি? জি 7টার ম্যাম, সময়? জি ম্যাম, সন্ধ্যা হ্যাঁ। তাহলে ওভাবে করে দিয়ে দিব না হয়, ঠিক আছে? ওকে ম্যাম ম্যাম। এই স্লাইড থেকে কোশ্চেনগুলো কেমন হতে পারে? আচ্ছা। এরপরে আচ্ছা কি বললা আমাকে? একবার বলো। কোশ্চেন ম্যাম এর কিরকম? স্লাইড থেকে কোশ্চেনগুলো কেমন হতে পারে? এই যে স্লাইড যেটা পড়লা সেই ধরনের, আমি তো কোশ্চেন দিলে তখন তুমি বুঝবা। এই যে জিনিসগুলো এক্সপ্লেন করলাম ওগুলোর উপরেই জিনিসগুলো থাকবে। মানে ম্যাডাম ডেসক্রিপটিভ টাইপের খালি যেটা হবে তোমাকে মানে নিজের বুঝে লিখতে হবে, ব্যাপারটা হচ্ছে এটা, আর কিছুই না। জিনিস টপিক গুলো বুঝা যেগুলো সেগুলো এটার মধ্যে, ঠিক আছে? মানে আমি চাচ্ছি যে তুমি তোমার নিজের মতো করে সুন্দর করে তৈরি করবা। অ্যাসাইনমেন্টটা কি ম্যাম যে আগের মতোই থাকবে, যে সন্ধ্যার সময় দিবেন? হ্যাঁ হ্যাঁ, 5 ঘন্টা আমি টাইম দিব তোমাদের। ওকে 5 ঘন্টা টাইম দিব, ওটা কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা সুন্দর করে নিজেরা তৈরি করবা। কাইন্ডলি না। কপি করবে না, ঠিক আছে? এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তুমি নিজে পড়বা, নিজে পড়ে জিনিসটা মাথায় ঢোকানোর চেষ্টা করবা। আর আজকে অবশ্যই অন্য অংশ পড়ো না পড়ো, এই যে তোমাকে যেই অরিজিন অফ ম্যাগনেটিজমটা পড়িয়েছে এই জায়গাটা একবার পড়ে ফেলবা, মাথায় একবার একটু ঢুকে ফেলবা, নাহলে পরে আবার ওই দিন বুঝতে গেলে তোমার অসুবিধা হতে পারে, ঠিক আছে? যখন ম্যাম বুঝিয়েছি তখন বুঝে ফেলবা। হ্যাঁ বলো। মানে আমরা আমাদের প্রত্যেকটা স্লাইড থেকে যদি একটু সম্ভাব্য কোশ্চেন কি আসার সম্ভাবনা বা ওই রিলেটেড যদি একটু কোশ্চেন গুলো একটু মানে বলে ওভাবে দিতেন। করে আমি যখন ক্লাস নেই তখনই কিন্তু বলি। এখন আবার পুরোপুরি ক্লাস মতো করতে নেওয়া যাবে না, যখন আমি টাইপ অফ ক্লাস নেই। কোশ্চেন গুলো যদি একটু দিতেন আমাদের, হ্যাঁ, মানে স্লাইডের তাহলে কোশ্চেন হিসেবে কোনো কিছু দেওয়া যাবে না। কোশ্চেন আবার কিভাবে দেবো আমি? কোশ্চেন না না কোশ্চেন চাই না ম্যাম, কোশ্চেন চাই না, মানে ওই ধরনের ম্যাম। ওই ধরনের সম্ভাব্য আমি ওই ধরনের পরীক্ষা যখন আমি মানে এটা ক্লাসে যখন পড়াচ্ছি তখন তো আমি কোশ্চেন গুলো এক্সপ্লেন করছি। তুমি যদি ক্লাসে অ্যাটেন্ড করে থাকো এবং ক্লাসে অ্যাটেন্টিভ হয়ে থাকো তাহলে সেগুলো শুনতে পারার কথা, ঠিক আছে? এগুলো আলাদাভাবে আমাকে আবার নোট ডাউন করে তোমাকে বলার কথা না। ম্যাম হচ্ছে হয় আমার কি, কথা। যেমন ধরেন একই জিনিস আমরা পড়ছি কিন্তু কোশ্চেনটা ধরতে পারছি না, তো সেই সেটাই ক্ষেত্রে তো, একই জিনিস কোশ্চেনটা ধরতে পারবা না বলেই তো আমি তোমাকে কোশ্চেনের এই সময় যখন স্লাইডে পড়াই তখন বলে দিচ্ছি যে আজকে যে স্লাইডটা পড়ালাম একটা গ্রাফ দেখেও বললাম যে তোমার হার্ড ডিরেকশন, ইজি ডিরেকশন, এই ডিরেকশন গুলোতে তোমার বলতে পারে যে তুমি এটাকে এক্সপ্লেন করো হার্ড ডিরেকশন বলতে কি বোঝায়, ইজি ডিরেকশন বলতে কি বোঝায়। তখন তুমি নাম্বারটা দেখবা, যদি এটা হয় 2 নাম্বারের কোশ্চেন তখন তুমি আনসার করবা শুধু হার্ড ডিরেকশনে ম্যাগনেটাইজেশন ভালো হয় নাকি খারাপ হয় সেটা দিয়ে, আর সংজ্ঞার মতো করে উল্লেখ করলা। আর যদি সেটা তোমার বেশি নাম্বারের হয়, 5-6 নাম্বারের হয়, তখন তুমি গ্রাফটাকে তুমি এক্সপ্লেন করলা, ঠিক না? এই জিনিসগুলো তো বললাম যে অনেক ভাবেই তো কোশ্চেন হতেই পারে, কিন্তু জিনিসগুলো তো তোমাকে আমি পড়ানোর সময় কিন্তু ইন্ডিকেট করি, অনেকগুলো কথাই আমি বলি। তোমরা এখন যদি ক্লাসটা যদি আসলেই খেয়াল করো তাহলে তোমরা জানো, আর যদি ক্লাসটা যদি খেয়াল না করে থাকো তাহলে জানবা না। এই এখন যারা ভালো স্টুডেন্ট তারা তো আমি বলবো যে সারাক্ষণই ওই কি পড়াচ্ছি সেগুলোর দিকে তাদের নজর থাকেই, ঠিক আছে? এবং তারা এই কথাগুলো তখন পিক করবে, তাদের মাথায় থাকার কথা যে এটার মধ্যে এই জিনিসগুলো বলা হয়েছে। মোটামুটি ক্লাসে থাকলেও বোঝা যায়, ঠিক আছে? এগুলো আলাদাভাবে আবার প্রত্যেকটাকে ইয়ে করে তো বলা যায় না, ঠিক না? সে কারণে বলেছি। আচ্ছা, আর তোমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্সটা নেব। প্রত্যেক ক্লাসে আমি এটা কিন্তু বলে দেই, এটা কোশ্চেন এরকম মনে হওয়ার কথা না। এইটার মধ্যে কোন ধরনের কোশ্চেন মনে হতে পারে বা কিরকম ভাবে হতে পারে সেটা দেখে বলে দিই। প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে আবার ওই একই জিনিস রিপিটেশন কিভাবে করবো? আচ্ছা, আজকে হচ্ছে 19। আতিক রহমান 10108112 নাই। ক্লাসে অ্যাটেন্ডেন্স কিন্তু লাগবে, বুঝছো? ক্লাসে অ্যাটেন্ডেন্স থেকো। আল নাসির 161